হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। বলো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রাজন আছি তোমাদের সঙ্গে। আজকে আমরা কম্পিটিটিভ ম্যাথামেটিক্সের এই রেশিও প্রপোর্শন থেকে সিরিজ শুরু করছি। দেখো, এই যে ক্লাস 1 আজকে আমরা থিওরি পড়ব। রেশিও প্রপোর্শন কেন ধরছি? রেশিও প্রপোর্শনটাই হচ্ছে সমস্ত ম্যাথের ভিত্তি, ঠিক আছে? রেশিও প্রপোর্শন করলে আমরা শতকরা পার্সেন্টেজ লাভ ক্ষতি থেকে শুরু করে তুমি মিশ্রণে মানে অ্যালিগেশনে চলে যাও, মিশ্রণ থেকে শুরু করে প্রফিট লস, মানে প্রচুর চ্যাপ্টার, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, সমস্ত চ্যাপ্টার কিন্তু কভার হয়ে যাবে। তাহলে একদম বেসিক থেকে এবং টাইপ ওয়াইজ বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শেষ করব এবং প্রত্যেকটা টাইপ করে করে এর বাইরে পরীক্ষায় আসবে না এই টাইপগুলো ছাড়া, যদি সমস্ত রকমের টাইপ করব, ঠিক আছে? তাহলে দেরি না করে আমরা সরাসরি যাই ক্লাসে। তাহলে অনুপাত সমানুপাতের ম্যাথ করতে গেলে আগে আমাদের বেসিক ফান্ডামেন্টাল জিনিসগুলো জানতে হবে। একদম বেসিক থেকে বলবো, শুরু থেকে বলবো একদম, ঠিক আছে? প্রথমে কি জানি, অনুপাত চিহ্নটাকে আমরা কেমন চিহ্ন দিই? এইভাবে অনুপাত চিহ্ন দিই, দুটো ডট। সমানুপাত চিহ্ন কেমন দিই? এই হচ্ছে সমানুপাত চিহ্ন। তাহলে অনুপাত আর সমানুপাত চিহ্ন মোটামুটি বুঝলাম, ঠিক আছে? এ হলো অনুপাত চিহ্ন। এবার সমানুপাত চিহ্ন আমরা কেমনভাবে লিখি? অনুপাতটাকেই আগে আসি। অনুপাতটাকে কেমন লিখি? ধরো আমি এটা বললাম যে একটা সংখ্যা হচ্ছে 100, এ একটা সংখ্যা সেটা হচ্ছে 100, বি একটা সংখ্যা সেটা হচ্ছে 150, ঠিক আছে? এবার বলল এ আর বি এই দুটো সংখ্যার অনুপাত বার করতে। কি বললো? এ আর বি, তাহলে এই দুটো সংখ্যার অনুপাত বার করতে কেমনভাবে লিখব? এ অনুপাত বি বা A/B সমান সমান কি লিখব? এ এর ভ্যালু কত আমরা জানি? 100, তাহলে 100 লিখব এ এর ভ্যালু। আর বি এর ভ্যালু কত? 150, তাই লিখব 150। তাহলে বেসিক ফরমেশন হচ্ছে আমাদের এটা অনুপাত সমানুপাতের, ঠিক আছে? তাহলে বেসিক এটা ফান্ডামেন্টাল জিনিস। আচ্ছা, সবার প্রথম কথা যে অনুপাতকে কেমনভাবে লেখা যায়? ফ্র্যাকশানে লেখা যায়। কেমনভাবে লেখা যায় অনুপাতকে? ভগ্নাংশতে লেখা যায়। কেমন লিখতে পারবো? ভগ্নাংশতেও লেখা যায় অনুপাত। তাহলে আমি এইটাকেই করে দেখি। আমরা এখানে কি লিখেছিলাম? A/B। তাহলে ভগ্নাংশ আকারে লিখলে কেমন লিখতে হয়? A/B। একই রকমভাবে এখানে কত ছিল? 100:150, মানে 100:150। তাহলে আমরা কি লিখতে পারবো? 100/150। তাহলে এই অনুপাতের জিনিসটা আমরা ফ্র্যাকশানে নিয়ে যেতে পারবো। একই রকমভাবে আবার ভগ্নাংশ থেকেও তো অনুপাতে আসতে পারা যাবে, তাই নয় কি? যদি অনুপাত থেকে ভগ্নাংশে আসা যায়, তাহলে ভগ্নাংশ থেকেও অনুপাতে আসা যাবে। সেটা কেমন হবে? তাহলে A/B আছে, তাহলে এইটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? A/B। একই রকমভাবে ভগ্নাংশে এই জায়গায় আছে 100/150, এটা অনুপাতে এলে কি হবে? 100:150। তাহলে আমি অনুপাত থেকে ভগ্নাংশ, ভগ্নাংশ থেকে আবার অনুপাত আসতে পারবো এইভাবে। ক্লিয়ার হয়েছে? বোঝা গেল? এবার দেখো, এখানে কি ছিল? সমান সমান ছিল। আচ্ছা, এখানে ছিল সমান সমান, এখান থেকে পেয়েছি। কি করব দেখো, আমরা A/B সমান 100/150, এই জিনিসটা তো ওখানে পেয়েছি। আমরা কি করতে পারি? ক্রস মাল্টিপ্লিকেশান করতে পারি। কি হচ্ছে? কোনাকুনি গুণ করতে পারি। সেটা কেমনভাবে লিখতে পারি? তোমাদের কিন্তু একদম বেসিক থেকে বলছি, হ্যাঁ, একদম বেসিক থেকে। তাহলে 150-র সঙ্গে কার গুণ হচ্ছে? এর গুণ হচ্ছে।
150 সঙ্গে 150 সঙ্গে কার গুণ হচ্ছে? এর গুণ হচ্ছে। ঠিক আছে, একই রকমভাবে 100 সঙ্গে কার গুণ হবে? 100 সঙ্গে গুণ হবে বি এর। আমরা এই ফরমেশনটাতেও আসতে পারি। তাহলে আমরা কতগুলো ফরমেশন পেলাম দেখো একটা জিনিস থেকে। দুটো সংখ্যা দিয়েছি, সংখ্যা দুটোর এ আর বি দুটো সংখ্যা দিয়েছি, দুটোর ভ্যালু জানি, দুটোর রেশিও বার করলাম, দুটোর ভগ্নাংশ বা ফ্র্যাকশানে বার করলাম, অনুপাতে বার করলাম, এবং সেখান থেকে এই আর একটা ফরমেশনেও কিন্তু আমরা বার করলাম। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, এবার দেখো আমি যদি বলি আমি দুটো কেন, তিনটেও হতে পারে। আমি একটা বললাম, ধরো এ সেটার ভ্যালু বললাম 100, বি সেটার ভ্যালু বললাম 150, আর সি সেটার ভ্যালু বললাম 200। ঠিক আছে, এ বি সি তিনটের ভ্যালু পেয়ে গেছি। এবার যদি আমাকে কেউ বলে যে আমাকে বলো তো এ ইস টু বি ইস টু সি কত হবে, সঙ্গে সঙ্গে বলে দেবো 100 ইস টু 150 ইস টু 200। এবার আমাকে বললো না এখানে তিনটে না, আমি চারটে অ্যাড করবো, আরও একটা অ্যাড করবো। তাহলে কি করব? আর একটা ভ্যালু ধরো ডি 250 ধরলাম, 250। তাহলে আমরাও এখানে অনুপাত ডি ধরে কত 250 এটা করতে পারি। ক্লিয়ার? জিনিসটা বোঝা গেল তো? এই জিনিসটা কিভাবে এগোচ্ছে, আমরা যদি আরও সংখ্যা যোগ করতে পারি আরও অনুপাতে এগোতে থাকবো। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, এবারে আসি যে আমরা এই অনুপাতের মাধ্যমে কি করতে পারি? গুণ করতে পারি, ভাগ করতে পারি। তার আগেও একটা জিনিস জানবে, এই প্রথম অনুপাত সমানুপাত ক্লাসটা করানোর একটাই কারণ, এর ওপর বেস করে অনুপাত সমানুপাত যদি জানা থাকে তাহলে তার ওপর বেস করে তুমি পার্সেন্টেজ, তারপরে তোমার প্রফিট লসে যেতে পারবে, তারপরে চক্রবৃদ্ধি সুদে যেতে পারবে, সরল সুদের কনসেপ্ট করতে পারবে, স্পিড অ্যান্ড ডিস্টেন্সে লাগবে, মিশ্রণে আসবে, মানে প্রচুর জায়গায় এই অনুপাত সমানুপাতের বেস করে। অনুপাত সমানুপাত হচ্ছে অঙ্কের ভিত্তি, অঙ্কের বেস। তাহলে অনুপাত সমানুপাত কিন্তু আমাদের শিখতেই হবে, ডিটেলসে শিখতে হবে, ভালো করে শিখতে হবে, পুঙ্খানুপুঙ্খভাবে শিখতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে কি আসি, ধরো আমরা কি করতে পারি, অনুপাত সমানুপাত দিয়ে গুণ ও ভাগ দুটোই করতে পারি। কি করে করতে পারি? তাহলে গুণের কনসেপ্ট দেখাচ্ছি। ধরো আমরা দুটো সংখ্যার অনুপাত দিয়েছে 5:2। দুটো সংখ্যার অনুপাত দিয়েছে কি 5:2। আমরা এখানে কিসের কথা বলছি? গুণের কথা বলছি। ঠিক আছে, গুণের কথা বলছি। অনুপাত কত দিয়েছে? 5:2। আমরা কি করতে পারি এর সঙ্গে, আচ্ছা আর একটা কথা, যখন গুণ করছি দুটোর সঙ্গে সেম জিনিসই গুণ করছি। কী করছি? অনুপাতের ক্ষেত্রে যখন গুণটা করছি দুটোর সঙ্গে সেম জিনিসই গুণ করছি। ধরো এর সঙ্গেও আমি 3 গুণ করলাম, আর এই পার্টটার সঙ্গেও আমি 3 গুণ করলাম। তাহলে নতুন যে অনুপাতটা পেলাম সেটা কত হবে? 3×5 = 15 ইস্টু 3×2 = 6, 15:6 এই ফরমেশনটা পেলাম। আচ্ছা আর একটা বলি, ধরো একটা অনুপাত দিল 100:150:300, এইরকম একটা অনুপাত দিয়েছে। এবার বললাম যে প্রত্যেকের সঙ্গে আমি 2 গুণ করব, প্রত্যেকের সঙ্গে 2 গুণ করব। তাহলে কি পাবো? মাল্টিপ্লাইড বাই 2 মাল্টিপ্লাইড বাই 2 মাল্টিপ্লাইড বাই 2। তাহলে 100×2 200 ইস্টু 150×2 300 ইস্টু 300×2 600। ক্লিয়ার? বোঝা গেছে? 200 300 600, 200:300:600। তাহলে এই জিনিসটা আমরা কি বুঝলাম? আমরা গুণের ক্ষেত্রে বুঝলাম। আচ্ছা ভাগও করতে পারি বলেছি, ভাগটা কিভাবে করব? দেখো ভাগ কিভাবে করব, তাহলে গুণ যেমন নিয়মে করেছি ভাগ তার অবশ্যই উল্টো নিয়মেই হবে, ঠিক কি না? ধরো একটা অনুপাত বললাম, সেটা হচ্ছে 10:100
25। ঠিক আছে, দেখো আমরা কি দেখতে পাচ্ছি, এখানে শেষে 0 আছে, শেষে 5 আছে। তাহলে শেষে যদি 0 থাকে আর যদি 5 থাকে, কোন সংখ্যা দিয়ে, কোন প্রাইম নাম্বার দিয়ে এটা বিভাজ্য হয়? মানে প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যা দিয়ে এটা বিভাজ্য হয় হচ্ছে 5 দ্বারা বিভাজ্য হয়, তাই তো? শেষে 0 আর 5 থাকলে প্রাইম নাম্বার কি দ্বারা বিভাজ্য হচ্ছে? 5 দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে আমরা প্রত্যেকের ক্ষেত্রে 5 ভাগ করতে পারি। কি করতে পারি? 5 ভাগ করতে পারি। তাহলে এটার ক্ষেত্রে যদি আমি ভাগ করি 5, এটার ক্ষেত্রেও কিন্তু আমাকে 5 ভাগ করতে হবে। এটার ক্ষেত্রে যদি আমি 5 ভাগ করি, এটার ক্ষেত্রেও আমাকে 5 ভাগ করতে হবে। তাহলে কেমন লিখবো সেটা দেখো। কত হচ্ছে? 10 দিয়ে 5কে ভাগ করলে 2, 25কে 5 দিয়ে ভাগ করলে 5 5-এ 25। কী পাচ্ছি? 2:5। ঠিক আছে, এটা তো খুব সোজা ছিল। তাহলে এবার আমাকে একটা করে দেখাও তো। এইটাই দিলাম, হ্যাঁ, 100:150:300, এইটাকে আমাকে করে দেখাও। এইটাকে হলে আমরা কিভাবে করব? দেখো, সবার প্রথম দেখতে পাচ্ছি, দেখো প্রত্যেকের শেষে 0 আছে, মানে এটাকে আমি ভাগ করব, এটাকে আমি ছোট করব। সহজ কথায় এটাকে কত দিয়ে ভাগ করব? 10 দিয়ে ভাগ করব। কেন? প্রত্যেকের শেষে 0 আছে, তাহলে 3টেকেই 10 দ্বারা ভাগ যায়। বলবে 5 দ্বারাও তো ভাগ যায়, অবশ্যই যায়, কেন যাবে না? কিন্তু যত বড় সংখ্যা দিয়ে কাটতে পারবো তত জিনিসটা ছোট হবে, সুবিধা হবে হিসাব করতে। এই জন্যই আমাদের নামতা পড়ার প্রয়োজন পড়ে। তাহলে প্রত্যেককে আমরা কত দিয়ে ভাগ করছি? 10 দিয়ে ভাগ করছি। তাহলে কত হলো? 0 0 গেল কেটে, তাহলে 10। এখানেও 0 0 চলে যাবে, তাহলে ভাগ করলে হবে 15। এখানেও 0 0 কেটে যাবে, তাহলে ভাগ করলে হবে 30। মানে অ্যাকচুয়ালি এইরকম বিষয় হচ্ছে। এখানে কি শেষ? না, এখানেও শেষ না। দেখো, এখানে শেষে 0 আছে, শেষে 5 আছে, শেষে 0 আছে। তাহলে সংখ্যাটা কি দিয়ে ভাগ যেতে পারে? শুধু দেখতে পাচ্ছি 5 দিয়েই ভাগ যাচ্ছে। কেন? কারণ শেষে 0 আর 5, 0 আর 5 যে সংখ্যার শেষে থাকবে সেই সংখ্যাগুলোকে 5 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, আচ্ছা, ভাগ দিয়ে দিলাম 5, ভাগ দিয়ে দিলাম 5, ভাগ দিয়ে দিলাম 5। তাহলে কত হচ্ছে? 5 2 10, 5 3 5 15, 5 6 30। তাহলে এইভাবেও আমরা করতে পারবো। তাহলে আমার 100:150:300 আর 2:3:6 সেম ব্যাপার। এবার তুমি যদি চাও এখান থেকে আবার আমি এখানে যাব, কি করে যাব? এখানে আমরা কত গুণ করেছিলাম দেখো, 5 আর 10 মানে ভাগ করেছিলাম হচ্ছে 50। প্রত্যেকের সঙ্গে 50 গুণ করে দাও, পেয়ে যাবে। দেখো প্রত্যেকের সঙ্গে কত গুণ করব? 50 গুণ করব, দেখো পেয়ে যাবে। কত হচ্ছে এটা? 50 2 100 3 50 150 5 6 30 300। 100:150:300 পেলে? 100:150:300। তাহলে কোথা থেকে কোথায় আসতে যেতে পারছি আমরা বুঝতে পারছি। ক্লিয়ার এটা? তাহলে বোঝা গেল এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। আর একটা জিনিস কিন্তু খুব ভাইটাল, এখানটা লিখে দিচ্ছি, অনুপাতে যোগ বিয়োগ করা যাবে না। অনুপাতে যোগ বা বিয়োগ করা যাবে না। এবার প্রশ্ন হচ্ছে, অনুপাতে আমরা যোগ বিয়োগটা করতে পারবো না কেন? কী কারণে আমরা অনুপাতে যোগ বিয়োগ করতে পারবো না? আমরা এখানে তো গুণ ভাগ করলাম। অ্যাকচুয়ালি দেখো, তোমাদের যদি দিয়ে দেওয়া হয় এই অনুপাতটা, যদি দিয়ে যায় 2:3:6, ঠিক আছে, এই অনুপাতটা দিয়ে দিয়েছে, তাহলে তুমি বলছো এখানে তো আমি গুণ করে আমি তো এখানে চলে যেতে পারছি, বা এখান থেকে ভাগ করে এখানে চলে আসতে পারছি, এটা তো সহজ ব্যাপার। কিন্তু কেন যোগ বিয়োগ করতে পারবো না? কেন? 2-এর সঙ্গে যদি আমরা 2 যোগ করি, প্রত্যেকের সঙ্গে যদি 2 যোগ করি, প্রত্যেকের সঙ্গে যদি 2 যোগ করি, যদি এইরকম করি, তাহলে কি হচ্ছে? 2 আর 2 4, 3 2 6, 6 এইটা কিন্তু হবে না। কারণ এই জিনিসটা থেকে তুমি কখনোই এইখানে আসতে পারবে না।
বা ধরো তুমি মনে করলে যে ধরো 3 দিলে, প্রত্যেকের ক্ষেত্রে কত দিলে? 3 দিলে। তাহলে কি হচ্ছে? তাহলে 3 আর 2 কত হচ্ছিল এখানে দেখি, 3 আর 2 6 হচ্ছে, 3 আর 2 5 হচ্ছে, অনুপাত 3 আর 3 9, অনুপাত 6 আর 3 9। দেখো 3 3 6 আর হচ্ছে 9। কিন্তু এইভাবে আমরা করতে পারবো না, এইভাবে করলে এখানে আসতে পারবো না। ঠিক আছে, একটা দুটো ক্ষেত্রে হয়তো ক্যালকুলেশনের হিসাবে আসতে পারে, কিন্তু এটা করা যায় না এবং এইভাবে কখনোই করবে না। তাহলে আমরা সবসময় মনে রাখবো যে অনুপাতের ক্ষেত্রে যোগ বা বিয়োগ করা যাবে না। ক্লিয়ার? এই গেল আমাদের বেসিক একদম অনুপাত জিনিসটা কি, সেইটা হচ্ছে একদম বেসিক জিনিসটা জানলাম। ঠিক আছে, এবারে যেটা জানবো সেটা প্রথম জানবো হচ্ছে, এবার হচ্ছে জানবো মিক্সড রেশিও। কি জানবো? মিক্সড রেশিও, বা এটাকে বলে মিশ্র অনুপাত। কি বলে? মিশ্র অনুপাত। এই সব ক্ষেত্রে কি দেখবে, দুটো অনুপাত দেওয়া থাকে। বললো একটা হচ্ছে A:B, একটা অনুপাত দিয়ে দিল, আর একটা অনুপাত দিয়ে দিল ধরো X:Y। বোঝা গেল? আচ্ছা, তাহলে A:B আর X:Y। আর একটা জিনিস মনে রাখো, এই যখন অনুপাত থাকবে, ঠিক আছে, এইটাকে বলে পূর্বপদ, আর এইটাকে বলে উত্তরপদ। মানে দুটো যখন অনুপাত থাকবে, প্রথমটাকে বলে পূর্বপদ, পরেরটাকে বলে উত্তরপদ। একই রকমভাবে এটাকে কি বলবো তাহলে? পূর্বপদ, এটাকে তাকে বলবো উত্তরপদ। যখন মিশ্র অনুপাত বলবে তখন এইটার সঙ্গে মানে দুটো অনুপাতের পূর্বপদ আমরা গুণ করে দেব। কি করব? দুটো অনুপাতের পূর্বপদ গুণ করে দেব। আর কি করব? অনুপাত দিয়ে দুটো অনুপাতের উত্তরপদ আমরা গুণ করে দেব। একটা এক্সাম্পল দেখাই। আচ্ছা, আগে এইটা দিয়েই দেখাই। মানে অ্যাকচুয়ালি কি, A:B আর X:Y। ঠিক আছে, কি করব তাহলে? জাস্ট গুণ করে দেব, এগুলো গুণ করে দেব। তাহলে AX কি হবে? AX:BY। ঠিক আছে, তাহলে এটা কি পেলাম? আমরা পেলাম মিশ্র অনুপাত। এবার একটা এক্সাম্পল দিয়ে বুঝি। একটা এক্সাম্পল দিই। ধরো বললাম 5:3। আর একটা অনুপাত বললাম 7:2। এরকম দুটো অনুপাত আছে। বললো এই দুটো অনুপাতের মিশ্র অনুপাত বার করব। তাহলে কি করব? আমরা এই দিকে গুণ করব আর এই দিকগুলো গুণ করে লিখে দেব। 5 সাথে কত হচ্ছে? 35, অনুপাত 3 2 কত হচ্ছে? 6। বেরোলো আমাদের মিশ্র অনুপাত। ক্লিয়ার হলো? এবারে এর সঙ্গে আরেকটা জিনিস জেনে নিই। মিশ্র অনুপাতের সঙ্গেই আর একটা জিনিস জানবো, সেটা হচ্ছে যৌগিক অনুপাত। একই রকম জিনিস। কি জানবো সেটা? না, কম্পাউন্ড রেশিও। কি জানবো? কম্পাউন্ড রেশিও বা যৌগিক অনুপাত। কম্পাউন্ড রেশিও বা কি বললাম? যৌগিক অনুপাত। তা এই জিনিসটা কি? আগের মতোই ধরো তোমাকে দিয়েছে তিনটে অনুপাত, তিনটে সংখ্যার অনুপাত দিয়েছে। তিনটে সংখ্যার অনুপাত নয়, তিনটে অনুপাত দিয়েছে। ঠিক আছে, একটা ধরো দিয়েছে A:B, আর একটা ধরো দিয়েছে X:Y, আর একটা ধরো দিয়েছে M:N। ঠিক আছে,
এটাও ক্যাপিটালে লিখি, দুটো যখন ক্যাপিটালে লিখেছি এটাও ক্যাপিটালে লিখি। ঠিক আছে, তিনটের অনুপাত দিয়েছে, তাহলে এইটাকে আমরা কি বলি? পূর্ব অনুপাত, পূর্বপদ। এটা হচ্ছে উত্তরপদ, পূর্বপদ উত্তরপদ, পূর্বপদ উত্তরপদ। কনসেপ্ট কিন্তু একই, কিন্তু এখানে নামটা চেঞ্জ হয়েছে, একে বলছি আমরা যৌগিক অনুপাত। ঠিক আছে, কেমন হবে দেখো, আমরা আবার পরপর লিখে ফেলবো। a:b, তারপরে কি লিখব? x:y, তারপর কি লিখব? m:n। ক্লিয়ার? এবার কি করব? এইভাবে গুণ করব, আর এই দিকে আচ্ছা এইভাবে কি গুণ করলে কি হবে? axm, a গুণ x গুণ m ইস টু, এই দিকে গুণ করি তাহলে b গুণ y গুণ n, b গুণ y গুণ n। এই পেলাম আমরা অনুপাতে। এবার একটা এক্সাম্পল দেখি। ধরো আমি নিলাম 2:3, 4:5, আর ধরো 3:2, এইরকম নিলাম তিনটে অনুপাত, র্যান্ডাম অনুপাত নিয়েছি। ঠিক আছে, তাহলে একই রকম করব, এদিকে তিনটে গুণ করব। কত হবে? 3 4 12, 12 2 24, 3 4 12, 12 2 24, 12 লিখছি কেন, 24। আর কি হবে? 5 2 10, 3 10 30। এইবার যদি আমি তোমাদের বলি যে এই অনুপাতটা দেখো, এই অনুপাতটাকে লঘিষ্ঠ আকারে পরিণত করতে, এই অনুপাতটাকে কি করব? লঘিষ্ঠ আকারে পরিণত করতে হবে। তার মানে ছোট কত দিয়ে হচ্ছে সেটা দেখতে হবে। একটা জিনিস দেখো, এখানে কত দিয়ে দুটোকেই ভাগ যাচ্ছে, 24 কত দিয়ে দুটোকেই ভাগ যাচ্ছে, মানে 24 আর 30-এর গসাগু কত হবে? 24 আর 30-এর গসাগু হয় 6। ঠিক আছে, তাহলে কত হবে দেখো, 6 দিয়ে ভাগ করলে 4 6 24, 6 দিয়ে ভাগ করলে 5 6 30, তার মানে উত্তর কি হবে? 4:5 যদি লঘিষ্ঠ আকারে করতে বলে তাহলে। ঠিক আছে, তো এটা এইভাবে, যেটা ভাগ করার নিয়ম, যেটা অ্যাকচুয়ালি কি করলাম, দুটোকেই আমরা 24/6 করলাম, 30/6 করলাম, তো পেলাম হচ্ছে 4:5। ঠিক আছে, এইভাবে পেলাম। এইবারে দেখো দেখো আর একটা মজার জিনিস দেখাই এখানে। এই যে রেশিওটা দিয়েছে, আমি এখানটা লিখি, নাহলে বুঝতে পারবে না। 2:3, 4:5 আর 3:2। তোমাকে কোশ্চেনটাই বলেছে এই তিনটের মিশ্র যৌগিক অনুপাত বার করে লঘিষ্ঠ আকারে পরিণত করতে, মানে আমাকে এই অ্যান্সারটা চেয়েছে। তুমি কি করবে? তিনটে গুণ করে লিখলে, তিনটে গুণ করে লিখলে, তারপরে ভাগ করলে। আমি বলবো না, আরও ছোট নিয়ম আছে, আমি কেন খাটবো, কেন আমি বড় জিনিস করব না। তাহলে ছোট করে কি করে করব? চলো, কি দেখতে পাচ্ছি এখানে, আমরা বাঁ দিক আর ডান দিকে তুলনা করব। বাঁ দিকের কোনো সংখ্যাকে কি ডান দিকের কোনো সংখ্যা দিয়ে কাটা যায়? মানে কোনোটা দিয়ে বিভাজ্য, বা ডান দিকের কোনো সংখ্যা কি বাঁ দিকের কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য? দেখতে পাচ্ছি হ্যাঁ, দেখো 2 দিয়ে কাটছে, এদিকেও 2, 2 একে 2 কেটে যাচ্ছে, ভালো কথা। আবার এখানে দেখো 3, এখানেও দেখো 3 কাটছে, ভালো কথা। পড়ে রইল কে? 4 আর 5, তাহলে অনুপাতে কি হবে? 4:5। আমার অ্যান্সার কত পেলাম? 4:5। এখানে অ্যান্সার কত পেয়েছিলাম? 4:5। আমাকে খাটতে হলো? দেখো ছোটোতে হয়ে গেল, সহজে হয়ে গেল। ক্লিয়ার হলো কি না এবার বলো? বোঝা গেছে তো? তো জিনিস আমরা শিখতে হবে, বেসিক জিনিস। এইভাবে করতে হলে দেরি হয়ে যাবে, এইভাবে প্রসেসটা ছোট হয়ে গেল, তাড়াতাড়ি হয়ে গেল, সিম্পল ব্যাপার। ক্লিয়ার হয়েছে? চলো এবার নেক্সট দেখি কী হবে। এবার শিখব ডুপ্লিকেট রেশিও। তো ডুপ্লিকেট রেশিও জিনিসটা কি? ধরো আমি বললাম দুটো সংখ্যার অনুপাত আছে a:b, এর ডুপ্লিকেট রেশিও বার করতে হবে। দুটো সংখ্যা বলেছে a:b, এর কী বার করতে হবে? ডুপ্লিকেট রেশিও বার করতে হবে। ডুপ্লিকেট রেশিও কীভাবে বেরোবে? ডুপ্লিকেট রেশিও মানে হচ্ছে জাস্ট স্কোয়ার করে দেব, a²:b²। একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। ধরো দুটো অনুপাত দিয়েছে
5:2। তাহলে এর ডুপ্লিকেট রেশিও কী হবে না 5 স্কোয়ার ইস্টু 2 স্কোয়ার, ঠিক। তাহলে এর অনুপাতটা কী হবে 5 5 25 ইস্টু 2 2 4। বোঝা গেছে অনুপাতটা কী হলো, অনুপাতটা হলো 5 স্কোয়ার ইস্টু 2 স্কোয়ার, মানে 5 মানে 5 5 25 2 2 4। ক্লিয়ার, বোঝা গেল। আচ্ছা, এই গেল আমাদের ডুপ্লিকেট রেশিও। এর সাপেক্ষে আর একটা জিনিস শিখব, সেটা হচ্ছে সাব ডুপ্লিকেট রেশিও। কি বস্তু এটা সাব ডুপ্লিকেট রেশিও? দেখো, সাব ডুপ্লিকেট রেশিওটা ঠিক এটার উল্টো। আমরা যদি বলি দুটো সংখ্যার অনুপাত হচ্ছে a:p, তাহলে সাব ডুপ্লিকেট রেশিও হবে √a:√b। বোঝা গেল জিনিসটা? যদি a:b হয় তাহলে সাব ডুপ্লিকেট রেশিও হবে √a:√b। আমরা ধরো বললাম দুটো সংখ্যার অনুপাত আছে 36:25, তাহলে এর সাব ডুপ্লিকেট রেশিও কী হবে √36, মানে হচ্ছে বর্গমূল 36 বর্গমূল 25। আচ্ছা, √36-এর বর্গমূল মানে 36-এর বর্গমূল কি হয়, মানে রুট কি হয় 36-এর 6 হয়। অ্যাকচুয়ালি +-6 হয়, আমরা এখানে প্লাসটাকেই মেজার করছি কারণ অনুপাত করছি, তো এখন প্লাস মাইনাসের দরকার নেই, এখন প্লাসটা কী করছি, ঠিক আছে। 6:25-এর রুট করলে কি হয়, 25-এর রুট করলে হয় 5, 25-এর রুট করলে হবে 5। জিনিসটা বোঝা গেল কি না বলো? তাহলে এইটা হচ্ছে ডুপ্লিকেট রেশিও আর এটা হচ্ছে সাব ডুপ্লিকেট রেশিও। একই রকমভাবে ট্রিপ্লিকেট রেশিও আসবে। এবার শিখব ট্রিপ্লিকেট রেশিও আর সাব ট্রিপ্লিকেট রেশিও। ট্রিপ্লিকেট বলতে আগেটা ডুপ্লিকেট মানে 2, ট্রাই মানে হচ্ছে 3 হয়, ঠিক আছে, 3টে হয় মানে ঘন হবে, তাই তো। আমি ধরলাম দুটোর সংখ্যার অনুপাত a:b, তাহলে ট্রিপ্লিকেট রেশিও কি হবে a⁵b³। তাহলে একটা এক্সাম্পল দিই, ধরো বললাম 5:3, তাহলে এর ট্রিপ্লিকেট রেশিও কি হবে না 5^3 ক্লিয়ার? আচ্ছা, 5^3 কত হয়? 5^3 সবাই জানি, 5 5 25 আর 5 25 125 হয়। 125 মানে কি 5টাকে 3 বার গুণ হচ্ছে, সিম্পল ব্যাপার। আর 3টাকেও 3 বার গুণ করবো, 3 3 9, 3 9 27, তাহলে কত আসছে 27। ক্লিয়ার, বোঝা গেল? আচ্ছা, এবার আসছি সাব ট্রিপ্লিকেট রেশিও। কি বলছি? সাব ট্রিপ্লিকেট রেশিও। তো সাব ট্রিপ্লিকেট রেশিওতে কি আসছে? সাব ট্রিপ্লিকেট রেশিও কখন বলছি? যখন a:b দুটো সংখ্যা আছে, সাব ট্রিপ্লিকেট রেশিও মানে হচ্ছে এই সংখ্যা দুটোর ঘনমূল করব। ঘনমূলটাকে আমরা এরকমভাবে লিখি, তো কী করি ঘনমূল করব। তাহলে ধরো সংখ্যা দিয়েছে 8:27, এই হচ্ছে আমাদের সংখ্যাটা দিয়েছে ধরো, ঠিক আছে। তাহলে এর সাব ট্রিপ্লিকেট রেশিও কী হবে? সিম্পল জিনিস না, 8-এর ঘনমূল বার করতে হবে আর কত 27-এর ঘনমূল বার করতে হবে। তাহলে 8-এর ঘনমূল মানে কি করব, কেমনভাবে করে দেখো, 8কে ভাঙলে 2 4, 2কে 2 দিয়ে 4, তাহলে 3টে 2 থেকে একটা 2 বেরোবে, 3টে 2 থেকে একটা 2 বেরোবে। ঘটনাটা কেমন ঘটে 2 গুণ 2 গুণ 2, ঠিক আছে। এই 3টে 2 থেকে এই ঘনমূলটাকে ওঠানোর জন্য একটা 2 বেরোবে। একই রকমভাবে 27কে যদি করি
27কে যদি করি কত দিয়ে যাচ্ছে 3 9 27, 3 3 9, তাহলে 3 গুণ 3 গুণ 3, তাহলে 3টে 3 থেকে কটা 3 বেরোবে? একটা 3 বেরোবে। কটা 3 বেরোবে? একটা 3 বেরোবে। ঠিক আছে, কারণ এখানে ঘনমূলে 3 আছে বলে, তাই সেই কারণে। ক্লিয়ার হয়েছে এই দুটো? 2:3। ওকে, তাহলে এই গেল আমাদের বেসিক এই পার্টটা। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? আচ্ছা, এবার কি করব? এরপরে আবার রেসিপ্রোকাল রেশিও। আচ্ছা, রেসিপ্রোকাল কথাটার মানে কি? রেসিপ্রোকাল কথাটার মানে হচ্ছে অনন্যক। রেসিপ্রোকাল কথাটার মানে কি? রেসিপ্রোকাল কথাটার মানে হচ্ছে অনন্যক। অনন্যক মানে কি? অনন্যক, অনন্যক মানে কি? অনন্যক কথাটার অর্থ কি? ধরো আমি একটা রেশিও বললাম 2/3, ঠিক আছে, 2/3, তাহলে এর অনন্যক কি হবে? এর অনন্যক হবে 3/2। মানে আমার যদি কোনো ভগ্নাংশ থাকে x/y, তাহলে যদি আমি রেসিপ্রোকাল বা অনন্যক লিখতে যাই তাহলে লিখব y/x। ঠিক, এটা তো বুঝে গেলে। এবার বলো, আমি যদি একটা ভগ্নাংশটা একটা সংখ্যা 2 বলি, তাহলে 2-এর অনন্যক কী লিখবে বলো তো আমাকে? তাহলে 2-এর অনন্যক কী লিখবে? 2 মানে কি? যখন আমরা মূলদ সংখ্যার ধারণা পড়ি, কি বলি? যে 2কে আমরা যখন p/q ফরম্যাটে লিখতে পারি, p/q ফরম্যাটে লিখতে পারি। p/q মানে কেমনভাবে? p/q, তখন সেটাকে আমরা মূলদ সংখ্যা বলবো। তাই 2 তো মূলদ সংখ্যা, আমরা কেমনভাবে লিখতে পারবো? 2/1, তাহলে 2-এর ভ্যালুটার কোনো চেঞ্জ হবে না। ঠিক, তাহলে এইটাকে আমি কি বলবো? রেসিপ্রোকাল কিভাবে লিখব? না, 1/2। কীভাবে লিখব? 1/2। তাহলে রেসিপ্রোকালের কনসেপ্টটা তো ক্লিয়ার হয়ে গেল। এবার এটা রেশিওতে আমার কি কাজে লাগবে সেইটা একবার দেখি। দেখো, ধরো আমি একটা অনুপাত বললাম না 2:3:5, এটার রেসিপ্রোকাল রেশিও বার করতে হবে, মানে অনন্যক বার করতে হবে রেশিওর মাধ্যমে। কীভাবে বেরোবে? প্রথমে কি করব আমরা? সিম্পলি 1/2:1/3:1/5, জাস্ট 1/, করে লিখলাম। দুটো প্রসেস শেখাবো, ঠিক আছে? আগে এদিকে প্রথম প্রসেসটা শেখাবো, এদিকে সেকেন্ড প্রসেসটা শেখাবো। সেকেন্ড প্রসেসটা আশা করি তোমাদের বেশি ভালো লাগবে। আর এইটা যেটা শেখাবো সেটা হচ্ছে কনভেনশনাল মেথড, যেটাকে আমরা সবাই করে থাকে, ঠিক আছে? সবার প্রথম কি করি আমরা? 2, 3 আর 5-এর লসাগু বার করি। কি করি? 2, 3 আর 5-এর লসাগু। সিম্পল ব্যাপার, এদের এলসিএম কি হবে? এদের এলসিএম লসাগু 3টে প্রাইম ফ্যাক্টর, প্রাইম নাম্বার, তাই জন্য 3টে গুণ হয়ে যাবে। তাহলে 5 2 10, 3 10 30, কী হয়ে যাচ্ছে? এলসিএম হয়ে যাচ্ছে 30। ঠিক আছে, এবার কি করব? এলসিএম তো 30 হয়ে গেল। এবার এটাকে কি করব? দেখো কি করব। দেখো, কে আছে? 1 আছে আর 2 আছে, 1/2 আছে। তাহলে একে নিচে আমাকে কি আনতে হবে? 30 আনতে হবে। তাহলে মাল্টিপ্লাইড বাই 15, নিচে আমি মাল্টিপ্লাইড বাই 15 করলে ওপরেও আমাকে মাল্টিপ্লাইড বাই 15 করতে হবে। ঠিক আছে, ইস্টু। আবার দেখো 1/3, তাহলে 3 আছে, নিচে আমাকে কত করতে হবে? 30 আনতে গেলে 3-এর সঙ্গে কত দিয়ে গুণ করতে হবে? 30 দিয়ে গুণ করতে, 10 দিয়ে গুণ করতে হবে। 3 10 30, তাহলে ওপরেও কি করতে হবে? আমাকে 10 দিয়ে গুণ করতে হবে। এবং একই রকমভাবে 1/5, নিচে যদি 30 আনতে হয়, 5কে কত দিয়ে গুণ করলে 30 আসে? আমরা জানি 6 দিয়ে গুণ করলে 30 আসে। তাহলে ওপরেও কত দিয়ে গুণ করতে হবে? 6 দিয়ে। ঠিক আছে, তাহলে কি আসছে এখানে? 15/30 ইস্টু 10, 10 10 বাই 30 ইস্টু 6 6 বাই 5 6 30।
এরপরে কি করব, দেখো প্রত্যেকের নিচেই 30 আছে, তাহলে অনুপাতের হিসাবে আমার 3টে 30ই কেটে যাবে 3 দিক থেকে। তাহলে কে পড়ে থাকবে না 15:10:6, এই জিনিসটা পড়ে থাকবে। এইবারে এইটাকে যদি মনে হচ্ছে বড় হয়, এটা আমরা আরেকটা কাজ করতে পারি। কি কাজ করতে পারি দেখো, এটা একটু মনে রাখতে হবে প্রসেসটা। এটা এই পাশটায় করি, এলসিএম আমি 30 এটা জেনে রেখেছি, তাই তো। দেখো আর একটা প্রসেস এইখানে করছি, যে দেখো এলসিএম কত হয়েছে 30, ঠিক আছে, এলসিএম কত হয়েছে 30। এটা মনে রাখতে কি করে হবে, 1/2 আছে, তার মানে আমরা কি করব, এটার সঙ্গে কত দিয়ে গুণ করলে মানে এইটাই যেটা করব সেইটাই আমরা মনে ভেবে নেব। তাহলে 30কে মানে 30/2 করলে কত হবে 15 ওপরে যেটা থাকবে সেটা দিয়ে গুণ করে দেব। তাহলে কি হচ্ছে 1 গুণ 15, তার মানে হচ্ছে 15 30/3 কত হয় 10, 10-এর সঙ্গে ওপরে যেটা আছে তার সঙ্গে গুণ করে দেবো, 10-এ 10। আর একটা 5 কত মানে 30কে 5 দিয়ে ভাগ করলে কত হয় 5-6 30, 6-এ 6। অনেক সময় কি হয়, যদি একটু আমি পরে এক্সাম্পল দেখাচ্ছি, মনে থাকে না, যদি অন্য কিছু থাকে তখন কি করতে হবে, আমরা যদি আরেকটু সহজভাবে ভাবার চেষ্টা করি। কিভাবে ভাববো, কিচ্ছু নয়, কিচ্ছু কঠিন নেই, সবচেয়ে সহজ। দেখো 1/2, ঠিক আছে, এইটাকে আমরা ছেড়ে দেব, কে কে আছে 3 আর 5, গুণ করে দেব 3-5-এ 15। তারপরে কি দ্বিতীয়টাই লিখবো, দ্বিতীয়টার জন্য কি করব, এই 3টাকে ছেড়ে দেব, বাকি কে আছে এই দুটোকে গুণ করে লিখে দেবো 5-2। তারপরে কি 5কে ছেড়ে দেবো, কারা দুজন আছে এরা দুজন, 3-2 6। অনুপাত 3টেরই সেম এলো, খাটনি কোথায় কম হলো, যেটা তো তোমার সুবিধা মনে হবে সেইটাই করবে। ক্লিয়ার? দেখো দুটো অনুপাত লেখা আছে, এটা তোমরা ঝটপট করে ফেলো, এটা কোনো সমস্যাই হবে না। কি করব, কি রুলস বলেছিলাম, এইটা 5টাকে প্রথম অনুপাতটা লিখতে গেলে এইটাকে বাদ দিয়ে দেব, এই দুটোকে গুণ করব, তাহলে 6-7 42 অনুপাত। আচ্ছা 6কে বাদ দিয়ে দেবো, কে পড়ে এলো 5-7 পড়ে এলো, 5-7 35 7কে বাদ দিয়ে দেবো, 5-6 পড়ে 5 আর 6 পড়ে এলো, 5-6 30। আমার এটা সলভ হয়ে গেল। এবার এইটাকে সলভ করতে চাই, কি করব, প্রথম রুলস কি, এইখানে 6কে বাদ দিয়ে দেবো, 8-9 72 কাকে বাদ দিয়ে দেবো, 8কে বাদ দিয়ে দেবো, 6-9 54। তারপরে কি করব, 9কে বাদ দিয়ে দেবো, 6-8 48। ক্লিয়ার হয়েছে, বোঝা গেল। কিন্তু এখানে দেখো শেষে প্রত্যেকের 4, মানে প্রত্যেককে দেখো 2 দিয়ে কাটছে, কমিয়ে নেব, কত হবে 36-2 72, 2 দিয়ে কত হবে 27-2 54, 24-2 48। ব্যাস, আর কিছু দিয়ে যাচ্ছে কত দিয়ে যাচ্ছে 3 দিয়ে যাচ্ছে। কি হচ্ছে 3 12 36, 3 9 27, 3 8 24। দেখা হচ্ছে কিনা, বেরিয়ে গেল কিনা। এই অনুপাতটাকে দেখো, এই অনুপাতটায় এইটার ক্ষেত্রে কি করবে, এইটার ক্ষেত্রে যদি সলভ করতে হয় কীভাবে করবে, এর নিচে তো কিছু নেই, তাহলে কি করে করবে, একটা সিম্পল একটা কাজ করবে, সেটাকে এইটাকে 5/1 লিখে নিতে পারি, তাহলেই দেখো প্রবলেম সলভ হয়ে যাবে। প্রথমে কি করছিলাম, তাহলে দেখো প্রথমে একে বাদ দেব, 1 গুণ 3 কত হচ্ছে 3-এ 3, ঠিক আছে, তাহলে সেই 3-এর সঙ্গে ওপরে যে আছে তাকে গুণ করতে হবে। তাহলে কি করব না 3 গুণ 3-এ 3 ঠিক আছে। এবার 1কে বাদ চেপে রাখবো, তাহলে কে আছে 3 আর 2, 3-2 6, ওপরে কে আছে 5, তাহলে 5 গুণিত 6 অনুপাত। এই যে 3কে চেপে ধরো, কে আছে 1 আর 2, 2-এ 2, ওপরে কে আছে 7, তাহলে 7 গুণ 2। বোঝা গেল? তাহলে অনুপাত কি হচ্ছে 3-3 9, 5-6 30, 7-2 14। বোঝা গেল কিনা বলো?
ক্লিয়ার হয়েছে? সেম আর একটা করতে দিই। এবার একটুখানি বলো তো আমাকে দেখি, অনুপাত 2/3 5/2 এরকম থাকলে কি করবে? 2/3 5/2 দুটো দেওয়া থাকলো, কি করবো তখন? তাহলে কিচ্ছু না, এর মতো সোজা জিনিস কিছু হবে না, জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন করে দেবে। কি করবে? জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন করে দেবে। ঠিক আছে, তাহলে কি হবে? 2 2 4, 3 5 15। বোঝা গেল কি বোঝা গেল না? আর একটা এক্সাম্পল দিচ্ছি, 3/5 7/4। এবার তোমরা এটা নিজেই করতে পারবে। কি হবে? 3 4 12, আর এখানে 5 7 35। ক্লিয়ার হলো? বোঝা গেল? তাহলে আমাকে কি এলসিএম করতে হলো? এলসিএম করতে হলে আমাকে খাটনি করতে হতো একটু বেশি, কিন্তু আবারও বলছি, যেটা তোমাদের কাছে মনে হচ্ছে যে বেশি সহজে আছে সেটাই করবে। ক্লিয়ার? তবে এই প্রসেসে করলে অবশ্যই একটু তাড়াতাড়ি হবে কনভেনশনাল প্রসেসের থেকে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আর যারা চ্যানেলটাতে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ।